জমির মামলা করার ক্ষেত্রে আমরা সাধারণরা প্রায়শই একটি দ্বিধাদ্বন্দ্বে ভুগে থাকি কিংবা বিষয়টা বুঝতে পারি না যে মামলা করার ক্ষেত্রে আমার যে ডকুমেন্টটা রয়েছে সেটি দিয়ে মামলা করলে আমি মামলার রায় আমার পক্ষে পাবো কিনা কিংবা কোন ডকুমেন্টটি দ্বারা মামলা করা উচিত কিংবা মামলা করা যায়। সুপ্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে এই ডকুমেন্ট সংক্রান্ত যে ঝামেলাটি কিংবা দ্বিধাদ্বন্দ্বটি এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখবেন তাদের এই মামলা করার ক্ষেত্রে ডকুমেন্ট সংক্রান্ত যে জটিলতা সেটি আর তৈরি হবে না কিংবা না বোঝার ব্যাপারটি সেটি আর থাকবে না। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, জমি জমার মামলা করার ক্ষেত্রে আমাদের কিছু বিষয়বস্তু সবার আগে জানা উচিত। সেটি হলো আমরা মামলা করছি কেন? আমরা কি জমির ভোগ দখল উদ্ধার করার জন্য মামলা করছি? কিংবা জমির মালিকানা যেটি আছে সেটি প্রতিষ্ঠা করার জন্য মামলা করছি? কিংবা অন্য কোনো গ্রাউন্ডের জন্য মামলা করছি? যেমন বাটোয়ারার জন্য হতে পারে। জমির যে খতিয়ান রয়েছে সেই খতিয়ান সংশোধনের জন্য মামলা হতে পারে। কিংবা জমির রায় হয়েছে আমাদের পক্ষে দীর্ঘদিন ধরে সেই রায়টি বাস্তবায়ন হচ্ছে না। সেই রায় বাস্তবায়নের বা জারি মামলা হতে পারে। এরকম আরো কিছু মামলা রয়েছে যেগুলো আমরা করে থাকি। এখন প্রশ্ন দাঁড়ায় যে জমির মালিকানা সংক্রান্ত যদি দ্বন্দ্ব থাকে এবং জমির যদি বেদখল হয়ে থাকে কোনো ব্যক্তি, সেই ক্ষেত্রে ওই ব্যক্তি যদি তার মালিকানায় ওই সকল জমি দাবি করতে চায় এবং আদালতে মামলা করতে চায়, সেক্ষেত্রে তার কোন ডকুমেন্টটি লাগবে? এক্ষেত্রে ডকুমেন্ট হতে পারে ২ থেকে ৩ রকমের। ১ নম্বরে দলিল, ২ নম্বরে খতিয়ান এবং নতুন ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন অনুযায়ী খাজনা প্রদানের যে রসিদ সেটিও দলিল হিসেবে গণ্য হবে কিংবা গ্রহণযোগ্যতা পাবে। এখন প্রথম থেকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, দলিল দলিল হচ্ছে এমন একটি বিষয় যেটির দ্বারা সম্পত্তি হস্তান্তর হয় এবং বৈধ প্রক্রিয়ায় কোনো ব্যক্তি মালিক হতে গেলে জমির তাকে অবশ্যই দলিল থাকতে হবে। যদি সম্পত্তি হেবা হয়, ক্রয় বিক্রয় সূত্রে সাবকবলা হয় কিংবা দানপত্র হয়, ওসিয়ত হয়, সেক্ষেত্রে দলিল তো অবশ্যই যে দাতা তার দ্বারা তৈরি হতে হবে বা সৃষ্ট হতে হবে। যদি দাতার উদ্দেশ্যে অন্য কোনো ব্যক্তি বা দাতার হয়ে অন্য কোনো ব্যক্তি সম্পত্তির দলিল তৈরি করে দিতে চায়, সেক্ষেত্রে তাকে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত হতে হবে। এখন দলিল কোনগুলো? আমরা দেখি ৫০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা বা যে ধরনের স্ট্যাম্পের পেপার কথা বলুন না কেন, এই স্ট্যাম্প পেপার গুলোতে যে লিপিবদ্ধ করা থাকে এবং সেই দলিল স্ট্যাম্প পেপারে একটি জমির বিবরণ, জমির দাতাকে, জমির গ্রহীতাকে, কিসের বিনিময়ে জমিটি হস্তান্তর করা হলো এবং ওই জমিটি কোথায় অবস্থিত, কত দাগে অবস্থিত, এটির একটি তফসিল থাকবে এবং সেই দলিলটি সাব রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রিকৃত হতে হবে। তবেই এই দলিলটি কার্যকরী ভূমিকা পালন করবে। তবে এই দলিলটি তৈরি হলেই হবে না, যে ব্যক্তি সম্পত্তির দাতা সেই ব্যক্তিকেও আসল মালিক হতে হবে। অর্থাৎ কেউ যদি ভুয়া পরিচয় দেয় যে অন্যের জমি নিজের বলে পরিচয় দিয়ে কারোকে দলিল তৈরি করে হস্তান্তর করে, তাহলে সেই হস্তান্তরটা কিন্তু বৈধ হবে না। দলিল নির্ভুল হলেও এক্ষেত্রে মালিকানা ভুয়া, সেক্ষেত্রে কোনো সুযোগ নেই। যদি পূর্বপুরুষের নামে কোনো দলিল পাওয়া যায় এবং কোনো ব্যক্তি ওই সকল সম্পত্তি ওই দলিলে উল্লেখিত যে জমির দাগ নম্বরের কথা বলা হয়েছে সেটি ওয়ারিশান সূত্রে পাওয়ার যোগ্য হয় এবং ওই সকল জমি যদি অন্য কোনো ব্যক্তি ভোগ দখল করে, তাহলে ওই জমির যে ব্যক্তির দলিল পাওয়া গিয়েছে সেই ব্যক্তির যদি আসল মালিক হয় এবং তল্লাশি দিয়ে যদি এটি প্রমাণিত হয় তার পর্যন্ত এসে বৈধ মালিকানা পর্যন্ত ছিল এবং পরবর্তীতে যারা ভোগ দখল করছে তারা ওই ব্যক্তির কাছ থেকে জমি হস্তান্তর সূত্রে পায় নাই, তাহলে তাদের কাছে কোনো দলিল নাই। এক্ষেত্রে আপনি আপনার পূর্বপুরুষের যে দলিল রয়েছে সেই দলিলটি দ্বারা আদালতে মামলা করতে পারবেন। কিংবা কোনো একজন ব্যক্তির কাছ থেকে আপনি জমি ক্রয় করেছেন কিন্তু ভোগ দখলে যাওয়ার সুযোগ হয় নাই, তিনি একটি দলিল তৈরি করে দিয়েছে আপনাকে যেটি আইনগত বৈধ প্রক্রিয়ায় এবং ওই দলিলটির দ্বারা পরবর্তীতে আপনার খতিয়ান সংশোধন করার সুযোগ হয় নাই, কিন্তু অন্য কোনো ব্যক্তি ওই সকল জমির তাদের পূর্বপুরুষের নামে খতিয়ান রয়েছে এটি দেখিয়ে জমি ভোগ দখল করার চেষ্টা করে কিংবা ভোগ দখল করে এবং আপনাকে জমির ভোগ দখল বুঝে না দেয়, তাহলে আপনি কিন্তু এই যে ব্যক্তির কাছ থেকে সম্পত্তিটি ক্রয় করেছেন এবং যে দলিল পেয়েছেন, আপনি এই দলিল দ্বারা আদালতে মামলা করতে পারবেন জমির ভোগ দখল উদ্ধারের জন্য। সুপ্রিয় ভিউয়ার্স, এগুলো হচ্ছে সিম্পল লজিক যে জমির মালিকানাটি অবশ্যই
হস্তান্তরযোগ্য বৈধ প্রক্রিয়া আসতে হবে। যেমন আমাদের জমির রায়াতি প্রথা বিলুপ্ত হয়ে যেভাবে সম্পত্তি খতিয়ানভুক্ত হয়েছিল সেই ব্রিটিশ আমলে, সেই খতিয়ান দ্বারা পরবর্তীতে যে ব্যক্তিদ্বয় সম্পত্তির মালিক হয়েছে বা পরবর্তীতে মালিকানা পরিবর্তন হয়েছে, তাদের মালিকানাটা কিরূপ পরিবর্তন হলো, কিসের মাধ্যমে হলো, এই বিষয়টি আগে ক্লিয়ার হতে হবে। অর্থাৎ সিএস খতিয়ানভুক্ত ব্যক্তির পরে যদি একজন ব্যক্তির নামে এসে খতিয়ানে আসে, তাহলে এই যে ২ জন ব্যক্তির নাম কেন পরিবর্তন হলো, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই ২ ব্যক্তির মাঝখানে হয় ওয়ারিশান সূত্রে বন্টন দলিল থাকবে, অথবা সম্পত্তি বিক্রয় করেছে বা ক্রয় সূত্রে হয়েছে, এরকম একটি সাবকবলা দলিল থাকবে। এরূপ একটার পর একটা খতিয়ান পরিবর্তন হলে কিংবা খতিয়ানের নাম পরিবর্তন হলে নামজারি বা মিউটেশনের মাধ্যমে বা খারিজের মাধ্যমে কিভাবে হলো, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ক্রয় বিক্রয় সূত্রে হয় ওই সাবকবলা দলিল, হেবা সূত্রে হলে বাটোয়ারা দলিল থাকবে। এই দলিলগুলো একটার পর একটা বৈধ প্রক্রিয়ায় হস্তান্তর হতে হবে, তবেই মালিকানাটি বৈধ হবে। এবং এর মাঝে যদি কোনোটাতে গ্যাপ যায় এবং অন্য কোনো ব্যক্তি খতিয়ানভুক্ত হয় এবং তিনি ভোগ দখল করতে থাকেন, এখন পূর্বের খতিয়ানভুক্ত ব্যক্তির কাছ থেকে তিনি বৈধ প্রক্রিয়া হস্তান্তর করে নিয়েছেন কিনা এমন প্রমাণ তার কাছে না থাকে, তাহলে আপনার কাছে যদি আপনার পূর্বপুরুষের এমন কোনো দলিল থাকে যে দলিল দ্বারা এটি বোঝায় আপনার পূর্বপুরুষ জমির মালিক ছিল, যারা ভোগ দখল করছে তাদের কাছে বৈধ ডকুমেন্ট নেই কিংবা তারা দেখাচ্ছে না, তাহলে আপনি আদালতে আপনার পূর্বপুরুষের দলিল দ্বারা মামলা করলে আপনি ওয়ারিশান সূত্রে সম্পত্তি পাওয়ার অধিকার রাখেন এবং আপনি মামলা করলে আপনার মামলা আপনার পক্ষে রায় আসার সম্ভাবনা থাকবে। এটি হচ্ছে দলিল। এরূপ অনেক উদাহরণ দিয়ে আপনাদের বোঝানো সম্ভব। তাই সিম্পল এবং জটিল বা সমসাময়িক যে বিষয়গুলো বেশি সামনে উঠে আসে, সেই বিষয়গুলো আপনার সামনে উপস্থাপন করলাম। এরপরে খতিয়ান। খতিয়ানের বিষয়টিও সেম দলিলের মতো। অর্থাৎ খতিয়ান হতে হবে নির্ভুল, খতিয়ানের কোনো ভুল থাকা যাবে না। খতিয়ানে যদি দাগ নম্বর ভুল থাকে বা পরিমাণ ভুল থাকে, নামের ভুল থাকে, সেই বিষয়গুলো অত্যন্ত জটিল। যেমন আরএস বা এস এ খতিয়ানে অনেক ভুল হয়েছে, পরবর্তীতে খতিয়ানগুলোতে সংশোধন করা হয়েছে। এক্ষেত্রে পূর্ববর্তী খতিয়ানগুলো যে ভুল হয়েছে, এই ভুলগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল সমস্যা তৈরি করতে পারে। তো সেই ভুলগুলো সংশোধনের জন্য আদালতে মামলা করা যায়। এই মামলাগুলো করলে আদালত থেকে প্রয়োজনীয় ডকুমেন্ট যাচাই বাছাইয়ের মাধ্যমে খতিয়ানগুলো সংশোধন করে দেওয়ার নির্দেশ প্রদান করেন। আদালত থেকে যখন নির্দেশনা আসে তখন সেগুলো একদম আইন হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং এগুলো নিয়ে পরবর্তীতে ঝামেলা করার কোনো সুযোগ থাকে না। এখন এক্ষেত্রে যদি আপনি জমির মালিকানা সংক্রান্ত বিষয় নিয়ে আদালতে মামলা করেন, সেক্ষেত্রেও একই বিষয় যে আপনার পূর্বপুরুষের নামে খতিয়ান রয়েছে এবং পরবর্তীতে যারা ভোগ দখল করছে তারা কিরূপ সম্পত্তি হস্তান্তর করে নিয়েছে এটির কোনো তথ্য নেই। তাহলে আপনার পূর্বপুরুষের নামে যে খতিয়ান রয়েছে, সেই খতিয়ান দ্বারা তারা জমির মালিক এবং আপনি ওয়ারিশান সূত্রে প্রাপ্ত হওয়ার যোগ্য, এই বিষয়টির জন্য আপনি ওই খতিয়ানটি দ্বারা জমির আদালতে মামলা করতে পারবেন এবং পরবর্তীতে যারা খতিয়ানভুক্ত হয়েছে তারা যদি প্রমাণ দেখাতে না পারে, সেক্ষেত্রে আপনারা জমির ভোগ দখল পাবেন। এরপরে আরেকটি বিষয় হচ্ছে খাজনা খারিজের যে ব্যাপারটি, অর্থাৎ খাজনা প্রদান করা হয়েছে এরকম কোন প্রমাণ থাকলেও জমির মামলা করা যায়। এই বিষয়টিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার পূর্বপুরুষের নামে যদি খাজনা থাকে বা আপনার নামে খাজনা থাকে, আপনি আপনার নামে তখনই খাজনা প্রদান করতে পারবেন যখন আপনার খতিয়ান থাকবে। এখন আপনার যদি খতিয়ান থাকে এবং খাজনা প্রদান থাকে, তাহলে আপনি কিন্তু একজন প্রভাবশালী সম্পত্তির মালিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। কারণ আপনি খাজনা প্রদান করছেন। যারা ভোগ দখল করছে তারা যদি খাজনা প্রদান করতে চায়, তাদের নামে খতিয়ান সংশোধন করতে হবে। যদি খতিয়ান সংশোধন করতে চায়, কিরূপ পদ্ধতিতে খতিয়ান সংশোধন করে নিল, কিসের মাধ্যমে করে নিল, এই বিষয়টি তাদেরকে অবহিত করতে হবে। যদি তারা টাকা খাইয়ে বা ঘুষ দিয়ে সম্পত্তি খতিয়ানভুক্ত করে নিজের নামে খাজনা প্রদান করে থাকে, দীর্ঘদিন ভোগ দখলও করে থাকে, তাহলেও তাদের ভোগ দখল ছাড়তে হবে। আপনার বা আপনার পূর্বপুরুষের নামে সম্পত্তির খতিয়ান বা খাজনা থাকলেই আপনি আদালতে ওগুলো দ্বারা মামলা করলে আপনার সম্পত্তি আপনার ভোগ দখলে বুঝে পাবেন। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে দলিলের বিষয়টি বিস্তর এবং গুরুত্বপূর্ণ, তাই প্রথমে এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করেছি। এরপরে রয়ে গেল খতিয়ান, এরপরে রয়ে গেল খাজনা প্রদানের রসিদ। সুপ্রিয় ভিউয়ার্স, এই ৩ টি ডকুমেন্টের যেকোনো একটি থাকলেই এবং আমার দেয়া তথ্যগুলো বা সূত্রগুলো মিলিয়ে মালিকানার বৈধতা চ্যালেঞ্জ করে আপনি কিন্তু আদালতে মামলা করতে পারবেন এবং আপনার সম্পত্তি বেদখলে থাকলে সেগুলো উদ্ধার করতে পারবেন। আশা করি ভিডিওর বিষয়বস্তু একটু হলে বুঝতে পেরেছেন। তারপরেও হয়তো জটিলতা বা কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, সেক্ষেত্রে একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন। আমাদের থেকে কোনো পরামর্শ নিতে চাইলে ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন। আজকে এ পর্যন্তই। দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।